হাই এভরিওয়ান, আমার নাম অভিক বারুই। আমি এনআইটি এলাহাবাদ থেকে ইঞ্জিনিয়ারিং করছি। আমি অলরেডি তোমাদের বলে রেখেছি যে আমি তোমাদের জন্য একটা ফিজিক্সের সিরিজ নিয়ে আসতে চলেছি। এখানে আমি পুরো ফিজিক্সটা কমপ্লিট করব ফর নিট স্টুডেন্ট, যারা নিটের প্রিপারেশন করছো বা যারা 10 থেকে 11-এ উঠলে এবং তোমরা ভাবছো যে নিটের প্রিপারেশন করবে বোর্ড এক্সামের সাথে, তো আমার ভিডিওর থ্রু তুমি প্রিপারেশন করতে পারো। তো বেশি কথা বলবো না, আজকে আমার প্রথম ভিডিও। আমি আজকের ভিডিওতে পুরো সিলেবাস তোমাদের সাথে শেয়ার করব, কি কি তোমাকে করতে হবে, কোন চ্যাপ্টারগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট ফিজিক্সে। তো আজকে এই ভিডিওর থ্রু আমরা জেনে নেব। আর বেসিক ম্যাথ আজকের ভিডিওতেই আমি স্টার্ট করতে চলেছি, ঠিক আছে? তো চলো স্টার্ট করা যাক, ঠিক আছে? তো সবার প্রথমে আমাকে জানতে হবে যে ফিজিক্স কাকে বলে। তোমরা হয়তো এর আগে কখনো পড়েছো কিনা জানি না। তো সবার প্রথমে তোমাকে জানতে হবে যে ফিজিক্স কি। ফিজিক্স হলো সায়েন্সের একটা শাখা, ঠিক আছে? যেখানে আমরা যে প্রাকৃতিক শক্তিগুলো রয়েছে বা ন্যাচারাল যে এনার্জিগুলো রয়েছে, ঠিক আছে, সেই সম্পর্কে আমরা আলোচনা করি। যেরকম ধরো যে তোমরা যেরকম ধরো যে বিদ্যুৎ চমকাচ্ছে, কেন চমকাচ্ছে, এটা আমরা ফিজিক্সে পড়ি, ঠিক আছে? তেমনিভাবে তুমি দেখছো যে আগুন জ্বালারে আমাদের গা গরম হচ্ছে, হিট। তো হিট আমরা ফিজিক্সের মধ্যেই পড়ি। তার বেসিক আন্ডারস্ট্যান্ডিং আমরা জেনে নিই ফিজিক্সের মধ্যে, তারপরে তার অ্যাপ্লিকেশন দেখি। তো সব কিছু আমরা ফিজিক্সের মধ্যেই আলোচনা করি। তো তুমি বুঝে গেলে যে ফিজিক্স কি। ফিজিক্স হলো সায়েন্সের একটা শাখা। তেমনি সায়েন্সের অন্য শাখা রয়েছে, যেরকম ধরো বায়োলজি রয়েছে, তেমনি কেমিস্ট্রি রয়েছে। তো বুঝে গেলে যে ন্যাচারাল যে ফোর্সগুলো রয়েছে, যেরকম লাইট বা হিট, ওই নিয়ে আমরা ফিজিক্সে আলোচনা করব। তো সবার প্রথমে তোমাকে জানতে হবে ফিজিক্সের কিছু প্রধান শাখা রয়েছে। তো সেই শাখাগুলো আগে তোমাদের আমি বলে রাখি, ঠিক আছে? সবার প্রথমে যেটা রয়েছে সেটা হলো আমার মেকানিক্স, ঠিক আছে? মেকানিক্স এটা হলো 11-এর সব থেকে প্রথম চ্যাপ্টার যেটা, ঠিক আছে? সেটা হলো মেকানিক্স। মেকানিক্স এমন একটা ব্রাঞ্চ যেখানে আমরা কি স্টাডি করি? স্টাডি অফ কি? স্টাডি অফ মোশন। আমরা মোশন নিয়ে স্টাডি করি মেকানিক্সের মধ্যে। কত ধরনের মোশন রয়েছে? 1D মোশন, 2D মোশন। 1D মোশন মানে হলো যেরকম ট্রেনটা যাচ্ছে, তো ওটা হলো 1D মোশন। যখন আমরা একটা ইট এরকম ছুঁড়ে মারি, তখন ওই ইটটা সোজাসুজি যায় না, ও একটা কার্ভ নিয়ে যায়, ঠিক আছে? তো ওটা হলো তোমার 2D মোশন। তো কত ধরনের মোশন রয়েছে আমরা ওই নিয়ে আলোচনা করি, ঠিক আছে? এবার এই মোশন হওয়ার কারণ কি তা নিয়েও আমরা আলোচনা করি। মেইন কারণ তো ফোর্স, তো আমরা ফোর্স সম্পর্কেও এই ব্রাঞ্চে পড়ি, ঠিক আছে? তো তারপরে আমরা কি কোন শ্রেণীটা দেখব? তারপরে হলো আমাদের ইলেকট্রোম্যাগনেটিজম। এখানে আমরা কি পড়ি? ইলেকট্রোম্যাগনেটিজম আমরা পড়ি হলো স্টাডি অফ চার্জ, স্টাডি অফ চার্জ অ্যান্ড ম্যাগনেট। এখানে আমরা চার্জ সম্পর্কে পড়ি এবং ম্যাগনেট সম্পর্কে পড়ি। যেরকম ধরো কোনো একটা চার্জ গতিশীল হলে তখন কারেন্ট তৈরি হয়, তো আমরা কি কারেন্ট সম্পর্কে পড়ি। তেমনি আমরা ম্যাগনেট সম্পর্কে পড়ি। তো এই যে ব্রাঞ্চ, এখানে আমরা চার্জ সম্পর্কে পড়বো, ম্যাগনেট সম্পর্কে পড়বো। বুঝতে পারলে? তোমার তৃতীয় শ্রেণীটা হলো তোমার অপটিক্স। তো অপটিক্সের মধ্যে আমরা কি পড়ি? অপটিক্সের মধ্যে আমরা মেইনলি স্টাডি করি হলো স্টাডি অফ লাইট। লাইটের প্রপার্টি কি, আমরা সেই সব ব্যাপার নিয়ে এই ব্রাঞ্চের মধ্যে পড়ি। যেরকম ধরো লাইট যখন কোনো একটা দর্পণে গিয়ে আঘাত করে প্রতিফলিত হয়, প্রতিসরিত হয়, সেই সব ব্যাপার স্যাপার আমরা এই চ্যাপ্টারে পড়ে থাকি, ঠিক আছে?
তারপর লেন্স কত ধরনের, কত প্রকার, সেই সব ব্যাপার নিয়ে আমরা এই ব্রাঞ্চে মানে পড়ে থাকি। তারপরে রয়েছে হলো আমার মডার্ন ফিজিক্স। এখানে আমরা কি করি, স্টাডি অফ ম্যাটার সম্পর্কে পড়ি। এখানে আমরা যে পদার্থ রয়েছে সেই সব নিয়ে আমরা আলোচনা করি সাব অ্যাটমিক লেভেলে বা অ্যাটমিক লেভেলে, ঠিক আছে, মডার্ন ফিজিক্স। তারপরে আমরা হিট অ্যান্ড থার্মোডাইনামিক্স। তো এখানে আমরা স্টাডি করি হলো স্টাডি অফ হিট এনার্জি, হিট যে এনার্জিটা রয়েছে সেটা নিয়ে আলোচনা করি, অ্যান্ড ওয়ার্ক, এবং হিট যে এনার্জিটা রয়েছে তার অ্যাপ্লিকেশন কি, তার কাজ কি, তাই নিয়ে আমরা আলোচনা করি, ঠিক আছে। তারপরে আমরা স্টাডি করি হলো ওয়েভ, সাউন্ড, ঠিক আছে, অ্যান্ড প্রপার্টি অফ ম্যাটার নিয়ে আমরা এই ব্রাঞ্চে আলোচনা করি। তো এখানে আমরা ওয়েভ সম্পর্কে আলোচনা করি, ওয়েভের প্রপার্টি নিয়ে আলোচনা করি, সাউন্ড নিয়ে আলোচনা করি, ঠিক আছে। তো প্রপার্টি অফ ম্যাটার নিয়ে আলোচনা করি, যেরকম সলিড হতে পারে, সেটা ফ্লুইড হতে পারে, ঠিক আছে। তো এই 6টা তোমার ব্রাঞ্চ রয়েছে, মেইন ব্রাঞ্চ, যেটা তোমার 11-12 মিলে রয়েছে, ঠিক আছে। এই 6টা তুমি যদি পড়ে নাও তোমার নিটের পুরো সিলেবাস কমপ্লিট। তো এটা হলো নিটের সিলেবাস, ঠিক আছে, এটা হলো নিটের সিলেবাস, বুঝতে পারলে? তো নিটের সিলেবাসের মধ্যে এই 6টা কি রয়েছে, ব্রাঞ্চ রয়েছে। তো যার মধ্যে ইলেকট্রোম্যাগনেটিজম সব থেকে ইম্পর্টেন্ট। এখান থেকে তো 13-14টা কোশ্চেন আসে, ঠিক আছে। টোটাল কোশ্চেন তোমার আসে হলো 45, ঠিক আছে। তার মধ্যে তোমার 12-13-14টা পর্যন্ত কোশ্চেন ম্যাগনেটিজম থেকে, ইলেকট্রোম্যাগনেটিজম থেকে আসে। আর মডার্ন ফিজিক্সও ইম্পর্টেন্ট, কারণ এই কোশ্চেনগুলো ইজি হয় এবং তুমি সলভ করতে পারবে, ঠিক আছে। তো এই দুটো তোমার যে ব্রাঞ্চ সেটা হলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো তোমাদের একটা ধারণা হয়ে গেল সিলেবাস সম্পর্কে। এখন আমরা স্টার্ট করব বেসিক যে ম্যাথ যেটা দরকার হয় ফিজিক্স পড়তে গেলে সেটা নিয়ে, ঠিক আছে। সবার প্রথমে আমরা অ্যালজেব্রা সম্পর্কে পড়ব, ঠিক আছে। তো অ্যালজেব্রার মধ্যে কিছু ইম্পর্টেন্ট ফর্মুলা রয়েছে যেগুলো তোমরা 10-এ পড়ে এসো। এগুলো তোমাকে একবার আমি বলে দিই, ঠিক আছে। এগুলো তুমি অলরেডি পড়ে এসো। তো একটা হলো a প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্র, ঠিক আছে, এটা অলরেডি তুমি পড়ে এসো। তো এগুলো বলার আর কিছুই নেই। তেমনি ভাবে a মাইনাস বি এর হোল স্কোয়ারের সূত্র, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তেমনি ভাবে তোমার a প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ারের সূত্র a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2a কি সি। এবার অনেক সময় তোমার এরকমও আসতে পারে যে a মাইনাস বি প্লাস সি এর হোল স্কোয়ার। তাহলে কি করবে, এটাকে তুমি এইভাবে লিখতে পারো a প্লাস মাইনাস অফ বি প্লাস, ঠিক আছে, সি এর হোল স্কোয়ার। তো এটাকে তোমাকে কি মানতে হবে, বি মানতে হবে। তারপরে সিমিলার ভাবে এই ফর্মুলাটাই বসাবে, তো তোমার মান এসে যাবে, ঠিক আছে। তো আমি যদি এটাকে করে দিই যে a স্কোয়ার প্লাস, ঠিক আছে, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার
তারপরে তোমার কি মাইনাস অফ 2ab, যেহেতু মাইনাস রয়েছে, মাইনাস অফ 2bc প্লাস অফ 2ac। ঠিক আছে, বুঝতে পারলে? তো 4 নম্বর কি হবে? 4 নম্বর হবে হলো তোমার a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মুলা কি হয়? a প্লাস বি অ্যান্ড ইন্টু a মাইনাস বি। তারপরে 5 নম্বর ফর্মুলা কি হবে? a প্লাস বি এর হোল কিউবের সূত্র কি হবে? a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab a প্লাস বি। ঠিক আছে, তাহলে 6 নম্বর ফর্মুলা কি হবে? a মাইনাস বি এর হোল কিউব কি হবে? a কিউব প্লাস, না প্লাস হবে না, a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab অ্যান্ড a মাইনাস বি। তো এই 6টা ফর্মুলা তোমাকে মনে রাখতে হবে। ঠিক আছে, এই 6টা ফর্মুলা মনে রাখলেই তোমার হয়ে যাবে, বুঝলে? তো ইম্পর্টেন্ট ফর্মুলা দেখে নিলে, অবশ্যই লিখে রাখো। আর এগুলো তো তুমি তো জানো, 10 অলরেডি পড়ে এসছো। তো এখন আমরা জানবো কোয়াড্রেটিক ইকুয়েশন সম্পর্কে। তো কোয়াড্রেটিক ইকুয়েশন, ঠিক আছে, কোয়াড্রেটিক ইকুয়েশন। তো সবার প্রথমে আমাকে জানতে হবে যে ইকুয়েশন কিভাবে তৈরি হয়। মানে হলো আমরা কাকে ইকুয়েশন বলি? তো ইকুয়েশন মেইনলি দুটো জিনিস দিয়ে তৈরি হয়। একটা হলো আমার ভেরিয়েবল, আর একটা হলো আমার কনস্ট্যান্ট। ভেরিয়েবল মানে হলো যার ভ্যালু চেঞ্জ হয়, যেরকম এজ টাইমের সাপেক্ষে চেঞ্জ হয়, তাই এটা ভেরিয়েবল। তো আমরা ভেরিয়েবলকে এক্স ওয়াই দ্বারা অনেক সময় রিপ্রেজেন্ট করি। আর কনস্ট্যান্ট মানে হলো যার ভ্যালু চেঞ্জ হয় না, যেরকম 2, তোমরা এইসব জানো। এবার এই দুটো ভেরিয়েবল অ্যান্ড কনস্ট্যান্ট দিয়ে যে ইকুয়েশন তৈরি হয়, মানে মিশিয়ে আমার মেইনলি ইকুয়েশন তৈরি হয়। যেরকম ধরো এক্স প্লাস 2 ইকুয়াল টু 0। তো এটা একটা ইকুয়েশন যেখানে আমরা কি ইউজ করেছি? ভেরিয়েবল ইউজ করেছি অ্যান্ড কনস্ট্যান্ট ইউজ করেছি। ঠিক আছে, তো এটা হলো আমার একটা ইকুয়েশন কিভাবে তৈরি হয় তুমি বুঝে গেলে। এবার এই ইকুয়েশনটাকে আমরা কি বলবো? এই ইকুয়েশনটাকে আমরা বলবো হলো কি? লিনিয়ার ইকুয়েশন। কেন বলবো? কারণ হলো আমি সর্বদাই দেখব যে আমার যে ভেরিয়েবল রয়েছে তার পাওয়ারে কত রয়েছে। পাওয়ারে যেহেতু 1 রয়েছে তাই এটা লিনিয়ার ইকুয়েশন। তেমনিভাবে যদি এরকম থাকে এক্স স্কোয়ার প্লাস 2 ইকুয়াল টু 0 হয়, তাহলে এক্স এর পাওয়ারে কত রয়েছে? 2 রয়েছে। তো ভেরিয়েবলের যে হাইয়েস্ট পাওয়ার রয়েছে সেটাই হবে সেই ইকুয়েশনের, মানে আমরা মেইনলি দেখব কি? ভেরিয়েবল যার পাওয়ারে হাইয়েস্ট নাম্বার রয়েছে। তো এই যে ইকুয়েশন রয়েছে সেই ইকুয়েশনের যে ভেরিয়েবল তার পাওয়ারে হাইয়েস্ট মানে হলো 2। তো এটা কি হবে? কোয়াড্রেটিক ইকুয়েশন। 2 থাকলে তখন কি হবে? কোয়াড্রেটিক ইকুয়েশন। ঠিক আছে, তো তুমি বুঝতে পারলে কোয়াড্রেটিক ইকুয়েশন কাকে বলে বা কোন ইকুয়েশনটাকে বলে। তো সবার প্রথমে দেখে নেব যে কোয়াড্রেটিক ইকুয়েশন, যে ইকুয়েশনটাকে আমরা কোয়াড্রেটিক ইকুয়েশন বলি সেটাকে আমরা চিনব কীভাবে। অবশ্যই সেই ইকুয়েশনে, ঠিক আছে, ইকুয়েশনে এক্স স্কোয়ার থাকবে অথবা ওয়াই স্কোয়ার থাকবে, জেড স্কোয়ার থাকবে বা এক্স ওয়াই এরকম কোনো মান থাকবে। ঠিক আছে, যখন এগুলো থাকবে তখন বুঝতে হবে এটা কোয়াড্রেটিক ইকুয়েশন। ঠিক আছে, তো কোয়াড্রেটিক ইকুয়েশনকে আমরা এইভাবে লিখি, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। এটা হলো কোয়াড্রেটিক ইকুয়েশনের রিপ্রেজেন্টেশন। ঠিক আছে, রিপ্রেজেন্টেশন, কোয়াড্রেটিক ইকুয়েশনের রিপ্রেজেন্টেশন। ওকে, এখানে তুমি দেখতে পাবে যে ভেরিয়েবল রয়েছে সেটা হলো তোমার এক্স, আর যে কনস্ট্যান্ট রয়েছে সেটা কি?
সেটা হলো আমার এ, বি অ্যান্ড সি। তো আমি অলরেডি বলেছি যে ভেরিয়েবল অ্যান্ড কনস্ট্যান্ট মিলে আমার ইকুয়েশন তৈরি হয়। তো ভেরিয়েবল অ্যান্ড কনস্ট্যান্ট মিলে ইকুয়েশন তৈরি হয়েছে। এবার এই ইকুয়েশনে সব ভেরিয়েবলের উপরে মানে ভেরিয়েবলের উপরে যে বড় পাওয়ারটা রয়েছে সেটাই হবে ওই ইকুয়েশন ডিসাইড করার নাম্বার, ঠিক আছে। তো ইকুয়েশন ডিসাইড কীভাবে হবে, যে এক্স এর পাওয়ার যেহেতু 2 রয়েছে, তো এটা হবে কোয়াড্রেটিক ইকুয়েশন। তো বুঝতে পারলে, এবার এই কোয়াড্রেটিক ইকুয়েশনে আমরা ভেরিয়েবলের ভ্যালু কীভাবে বার করব বা রেজাল্ট কীভাবে আসবে, তো এর জন্য একটা ফর্মুলা রয়েছে যেটা হলো রুট। আর এই রুটটাকেই আমরা ভেরিয়েবলের ভ্যালু বলি, ঠিক আছে। তো রুট ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। বুঝতে পারলে, এবার কোয়াড্রেটিক ইকুয়েশনের ক্ষেত্রে দুটো রুট আসবে। এবার যেরকম লিনিয়ার ইকুয়েশনের ক্ষেত্রে পাওয়ার কি ছিল 1, এবং তাই এর যে রুট আসবে সেটা একটা আসবে। কোয়াড্রেটিক ইকুয়েশনের ক্ষেত্রে দুটো রুট আসবে, এবং হায়ার পাওয়ারের যে ইকুয়েশন হবে তার ভ্যালু সেইভাবে ডিসাইড হবে, ঠিক আছে। তো কোয়াড্রেটিক ইকুয়েশনের ক্ষেত্রে দুটো রুট আসবে। এবার এই এইভাবে আমরা রুটটাকে বার করতে পারি, ঠিক আছে। মাইনাস বি প্লাস, একবার প্লাস নেব তখন একটা রুট আসবে, মাইনাস নেব তখন আরেকটা রুট আসবে। এবার অন্যভাবেও আমরা বার করতে পারি, দুটো রুটকে আমরা ভেবে নিয়ে, দুটো রুট, একটা আলফা একটা বিটা ভেবে নিয়ে, আর আমি দুটো ইকুয়েশন বার করতে পারি। একটা হলো আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস বি বাই এ, অ্যান্ড আলফা ইন্টু বিটা ইকুয়াল টু সি বাই এ। এই দুটো ইকুয়েশন, ঠিক আছে, আমি বার করতে পারি। তো দুইভাবে আমি কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করতে পারি। একবার তো এই ইকুয়েশনে বসিয়ে আমরা কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করতে পারি, আর এই দুটো মানে আমরা অলরেডি ধরে নিয়ে ভ্যালু, মানে রুটের ভ্যালু ধরে নিয়ে এই দুটি ইকুয়েশন তৈরি হবে, এবং এই দুটি ইকুয়েশন সলভ করে আমরা আলফা অ্যান্ড বিটার ভ্যালু পেয়ে যাবো। তো কোয়াড্রেটিক ইকুয়েশন আমরা এইভাবে সলভ করতে পারি। তো দুটো উপায়, এটা হলো একটা, এটা হলো দুটো।